গল্পের বাক্স বাই রোমানা নুপুর এই চ্যানেলে আমি রোমানা নুপুর আবার চলে এসেছি আপনাদের জন্য আরেকটি নতুন গল্প নিয়ে। আজকের গল্প শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটি উপন্যাস অসুখের পরে। আজ শোনাব উপন্যাসটির প্রথম পর্ব। বাতাসে আজ কিছু মিশে আছে, রহস্যময় গোপন কোনো শিহরণ, কোনো আনন্দের খবর, কোনো সুগন্ধ, কোনো মধুর অশ্রুত শব্দের কম্পন। হেমন্তের সকালে ভেতরের বারান্দায় টিয়া পাখি অস্ফুট কিছু কথা বলতে চাইছে। ভোরের আলোটিতে আজ কিছু গাঢ় হলুদের কাঁচা রং। শিওরের মস্ত জানলার খড়খড়ির একটি পাটি ভাঙা। পূবের তেরছা রোদ একফালি এসে পড়ে আছে মেঝে, যে মেঝে প্রায় 100 বছরের পুরনো। মস্ত উঁচু সিলিংয়ে খেলা করছে রোদের আভা। বিমের খাঁজে চতুর পায়ে ঘুরছে ফিরছে বন্দনার পোষা পায়রারা। বন্দনার আজ আর অসুখ নেই। 3 দিন হলো জ্বর ছেড়ে গেছে। শরীরটা ঠান্ডা, বড় বেশি ঠান্ডা হয়ে আছে তার। একটুও জোর নেই গায়ে। তবু এমন ভালো দিনটা কি বয়ে যেতে দেওয়া যায়? তাদের ঘরগুলো বড্ড বড় বড়। কি বিরাট তার পালঙ্কখানা, কত উঁচু! এই পালঙ্কে তার দাদু শুতো। তারও আগে হয়তো শুতো দাদুরও দাদু। এই পালঙ্কেরও যে কত বয়স! এতকালে জিনিস, তবু পাথরের মতো নিরেট। বন্দনা উঠে বসল। পালঙ্কের অন্য পাশে মা ছিল শুয়ে। ভোরবেলা উঠে গেছে। এ সময় মা ঠাকুর ঘরের কাজ সারে, তারপর রান্নাঘরে যায়। বসে বন্দনা আগে তার এলোমেলো চুল দুর্বল হাত দুটি দিয়ে ধরল মুঠো করে। তার অনেক চুল। চুলের ভারে মাথাটা যেন টলমল করে। যেমন ঘেঁষ তেমনি লম্বা। খোঁপা বাঁধলে মস্ত খোঁপা হয় তার। একটু কষ্ট করেই এলোম খোঁপায় চুলগুলোকে সামাল দিল সে। তারপর নামবার চেষ্টা করল। পালঙ্ক থেকে নামা খুব সহজ নয়, বিশেষ করে দুর্বল শরীরে। পালঙ্কটা বড্ড উঁচু বলে নামা ওঠার জন্য একটা জলচকি থাকে। বন্দনা সেটা দেখতে পেল না, বোধহয় অন্য ধারে রয়েছে। পালঙ্কটা পার হয়ে ওপাশ দিয়ে নামবে কি না একটু ভাবল বন্দনা। এই পালঙ্ক তার ছেলেবেলার সাথী। রেলিং বেয়ে ছত্রি বেয়ে কত খেলা করেছে। আজ কি পারবে না একটু লাফ দিয়ে নামতে? দুর্বল হাঁটু কি বইতে পারবে তাকে? গত 15 দিন সে বিছানা থেকে খুব কমই নেমেছে। বিছানায় বেড প্যান, বিছানায় স্পঞ্জ, বিছানাতেই খাওয়া। বিছানা তাকে খেয়ে ফেলেছিল একেবারে। আস্তে তার ফর্সার ডান পাখানা মেঝের দিকে বাড়িয়ে দিল বন্দনা। পাখানা শূন্যে দুলছে, মেঝে নাগালের অনেক বাইরে। দুর্বল হাতে খাটের বাজু চেপে ধরে খুব সাবধানে কোমর অবধি ঝুলিয়ে দিল বন্দনা। তারপর ঝুপ করে নামল। টলমলো দুটি পা তাকে ধরে রাখতে পারছিল না প্রায়। খাটে ভর দিয়ে সে যখন দাঁড়ালো তখন মুখে একটা হাসি ফুটল তার। বন্দনার পরনে একখানা ভারী কাপড়ের নাইটি। গুটিয়ে গিয়েছিল, ঠিকঠাক করে নিল বন্দনা। মেঝে থেকে পাথরের শীতলতা শরীর বেয়ে উঠে আসছে। একটু শীত করছে তার। শিওরের কাছে ভাঁজ করা টমেটো রঙের পশমের চাদর রাখা আছে। বন্দনা সেটা গায়ে জড়িয়ে নিল। তার চেহারা কি খুব খারাপ হয়ে গেছে? উত্তর দিকে মেঝে থেকে প্রায় সিলিং অবধি বিশাল মেহগনি কাঠের আলমারির গায়ে খুব বিরাট আয়না লাগানো। আয়নার পাড়া কিছু উঠে গেছে। তার সামনে এসে দাঁড়ালো বন্দনা। নিজেকে তার একটুও পছন্দ হলো না দেখে। বিবর্ণ রক্তহীন পাশুটে মুখ। বরাবরই সে একটু রোগা, এখন কঙ্কালসার হয়েছে তার শরীর। গলাটা কত সরু হয়ে গেছে আরও। ঝালঝাল করছে গায়ের পোশাক। বন্দনা তার দুটি হাওয়ায় চটি পরে নিল। ধীর পায়ে সে এসে দাঁড়ালো ভেতরের বারান্দায়। তাদের পুরনো আমলের বাড়ির সব কিছুই বড় বড়। এই বারান্দায় একসময় 200 লোক পংক্তি ভোজনে বসত। আজকাল পংক্তি ভোজন হয় না।
বারান্দার সামনের দিকে ওপর থেকে অনেকটা জোরে কাঠের আপটাল, তার নিচে রঙিন কাঁচ, বুক সমান লোহার মজবুত রেলিং। বারান্দা কয়েকটা খাঁচা দুলছে। আগে অনেকগুলো খাঁচা ছিল, আজকাল নেই। মোট 4টে খাঁচার মধ্যে 2টিতে 2টি পাখি আছে। একটাই টিয়া, অন্যটা একটা বুলবুলি, আর 2টো খাঁচা উত্তরের শিরশিরে হাওয়ায় দুলছে। খাঁচার সামনে দাঁড়িয়ে টিয়াকে একটু দেখল বন্দনা। খাঁচার মধ্যে পাখি দেখতে তার ভালো লাগে না। বিলু পাখি পোষে, কিন্তু বিলু বড় হচ্ছে, এখন আর পাখি দিকে মন নেই তেমন। বিলু এখন ক্রিকেট খেলতে যায়, ফুটবল খেলতে যায়। বিলুর এখন অনেক পড়াশোনার চাপ। বুক সমান রেলিংয়ের উপর দিয়ে মুখ বাড়িয়ে বন্দনা নিচের বাঁধানো উঠোনটা দেখল। ভাঙা শান, কোনো কচু গাছের ছোপ, ঘাস, আগাছা। উঠোনের মাঝখানে বাঁধা তারে কয়েকটা কাপড় শুকোচ্ছে। উঠোনের ওপাশে কাছারি ঘর। অবশ্য এখন আর নায়েব গোমস্তা কেউ নেই, ওখানে এখন মদন কাকা থাকে। কাছারি ঘর ছাড়িয়ে একটা বাগানের মতো আছে, তারপর ভাঙা দেউড়ি। এ বাড়ির মধ্যে এখনও 100 বছরের পুরনো বাতাস। এখনও তাদের ছায়া ছায়া ঘরগুলোতে গুনগুন করে বেড়ায় কত ইতিহাস। দেয়ালে দেয়ালে এখনও সোনালি ধাতব ফ্রেমে বাঁধানো অয়েল পেন্টিং। তাদের পূর্বপুরুষেরা ছবির চোখ মেলে চিত্রার্পিত চেয়ে থাকে। ঘুরে দাঁড়ালে দেখা যাবে দেয়ালে আঠা দিয়ে সাঁটা লেনিনের একখানা ছবি। ধুলোটা ময়লা পড়েছে ছবিতে, বিবর্ণ হয়ে গেছে, তবু মা কখনো ওই ছবি খুলতে দেয়নি কাউকে। ছবিটা লাগিয়েছিল বন্দনার দাদা প্রদীপ। দাদা আর নেই। আজ হেমন্তের সকালে বন্দনা টের পাচ্ছে তার চারদিককার আবহে একটা চোরা আনন্দের স্রোত। কেন? সে কি অসুখ থেকে উঠেছে বলে? বন্দনা লেনিনের ছবিটার দিকে চেয়ে রইল। ওই ছবিটার দিকে তাকালে তার দাদার কথা মনে পড়ে, একটু কষ্ট হয়। ঘর থেকে মা ডাকল, বন্দনা, কোথায় গেলি দুর্বল শরীরে? এই তো মা, আমি বারান্দায়। তার ফর্সা গোলগাল মা বেরিয়ে এলো বারান্দায়। ও মা, তুই উঠে এসেছিস? আজকের দিনটা কি ভালো না মা? আয়, ফলের রস এনেছি, এখানে এনে দাও। ফলের রস বন্দনার ভালো লাগে না। তার কিছুই খেতে ভালো লাগে না, মায়ের ভয়ে খায়। তার মা দুঃখী মানুষ, কিন্তু আজ দুঃখের দিন নয়। কি সুন্দর একটা দিন যে বন্দনাকে উপহার দিয়েছে পৃথিবী। আজ যেন স্বপ্নের আলো, স্বপ্নের বাতাস। আজ যেন কিছুই সত্যি নয়, সব রূপকথা। সাদা পাথরের ভারী গেলাসে চুমুক দিয়ে সে ফলের রসেও একটা আলাদা স্বাদ পেয়ে গেল। ছোট্ট ছোট্ট 3টে চুমুকের পর সে মুখ তুলে বলল, আজ আম গাছতলায় একটু বসবো মা? মা তার দিকে চেয়ে বলে, আজ থাক না, দোতলা একতলা করতে কষ্ট হবে। না মা, কষ্ট হবে না, কতদিন ঘরে পড়ে আছি বলো তো। তাহলে দাঁড়া, বাহাদুরকে বলি যে চেয়ারটা পেতে দিতে। একটু সাজবে কি বন্দনা? আজ যেন কয়েদখানা থেকে মুক্তি। অসুখের চেয়ে খারাপ কয়েদখানা আর কি আছে? আয়নার সামনে নিজের পাশুটে চেহারাটার মুখোমুখি ফের দাঁড়ায় সে। খড়ি ওঠা মুখে একটু ক্রিম ঘষতেই মুখের রুগ্নতার রেখাগুলি ফুটে উঠল ভীষণ। কেন যে সে এত রোগা? একটু সাজবে কি বন্দনা? আজ যেন কয়েদখানা থেকে মুক্তি। অসুখের চেয়ে খারাপ কয়েদখানা আর কি আছে? আয়নার সামনে নিজের পাশুটে চেহারাটার মুখোমুখি ফের দাঁড়ায় সে। খড়ি ওঠা মুখে একটু ক্রিম ঘষতেই মুখের রুগ্নতার রেখাগুলি ফুটে উঠল ভীষণ। কেন যে সে এত রোগা? এই শরীরে অসুখ হলে শরীর যেন হাওয়ায় নুয়ে পড়তে যায়। এই শরীরে রংচং মানাবে না বলে খুব হালকা গোলাপি রঙের একটা তাঁতের শাড়ি পরে নিল সে। চুল আঁচড়ালো,
তারপর পশমের টমেটো রঙের শালটা জড়িয়ে ধীরে ধীরে প্রকাণ্ড হলঘর পেরিয়ে দরদালানে সিঁড়ির মুখে এসে দাঁড়াল সে। পাথরে বাঁধানো চওড়া সিঁড়ি, লোহার কারুকাজ করা রেলিং। আজ মনে হচ্ছে কত দূর নেমে গেছে সিঁড়ি। সে কি পারবে এত সিঁড়ি ভাঙতে? মাঝ সিঁড়ির চাতালে মস্ত শাঁসি দিয়ে সকালের রোদ এসে পড়েছে। বাইরের আলোয় যেন নেমন্তন্নের চিঠি, এসো এসো, আজ তোমার জন্য আমরা অপেক্ষা করছি, আজ তোমার দিন। পেছনের বাগানে কিছু পরিচর্যা আছে। বুড়ো মালি গোপাল এখন থুরথুরে হয়ে গেছে। তার বাঁকা কোমর সোজা হতে চায় না, হাত কাঁপে, কানে শুনতে পায় না, চোখেও ছানি। তবু সে পেছনে একটুখানি জায়গায় মায়ের পুজোর জন্য ফুল ফোটায়। বাঁকে অনেকটা জমি ফাঁকা পড়ে আছে, আগাছা আর ঘাসের জঙ্গল। ঘের দেয়াল দু জায়গায় ভেঙে গেছে বলে আজকাল গরু মোষ ঠোকে, চলে আসে পথবাসী কুকুর। গোপালের বাগানের জন্য ছোট্ট একটু চৌখুপি জায়গা বাঁশের বেড়া দিয়ে ঘিরে দিয়েছে মা। এর বেশি গোপাল আর পারে না। সেই চৌখুপি জায়গার মুখোমুখি পুরনো আম গাছের ছায়ায় ইজি চেয়ার পাতা হয়েছে। উৎসবের বাড়িতে গেলে যেমন সবাই আসুন বসুন করে, আজ বন্দনা বাইরে পা দেওয়া মাত্র যেন নিঃশব্দে চারদিকে একটা অভ্যর্থনা হতে লাগল তার। খোলা বাতাস তার কপালে হাত বুলিয়ে দিয়ে গেল। রোদ ঝাপটে ধরল তাকে আদরে। কতদিন পর তার এই একটুখানি বাইরে আসা। এ তার আজন্ম চেনা বাগান, চেনা গাছ। এই বাড়ির মতো এত প্রিয় জায়গা এ পৃথিবীতে কোথাও নেই তার। এ বাড়ি ছেড়ে সে কোনোদিন কোথাও যেতে পারবে বলে মনে হয় না। কত মায়ায় যে মেখে আছে বাড়িটা। মেঘলা দিন বা গ্রীষ্মের দুপুরে, শীতের সন্ধে বা নিশুত রাতে এ বাড়িটা নানা রকম রূপ ধরে। বাড়িটা অবশ্য এখন আর সুন্দর নেই। ছাদের গম্বুজগুলো ভেঙে পড়ে গেছে, নোনার শ্যাওলা ধরেছে দেয়ালে, অশ্বত্থের চারা উকি দিচ্ছে এখানে সেখানে। কত কাল মেরামত হয়নি, কলি ফেরানো হয়নি। তবু আজও এই গম্ভীর বাড়ি চারদিকটাকে যেন শাসনে রাখে। লোকে এখনও ভক্তি শ্রদ্ধা করে এসব বাড়িকে। মলি বলে, তোদের বাড়িটা ফিউডাল হলেও বেশ কমফোর্টেবল, স্পেস একটা মস্ত বড় ফ্যাক্টর। আমাদের বাড়িতে স্পেস নেই বলেই যত গণ্ডগোল। যত ঘেঁষাঘেঁষি হবে মানুষে মানুষে, তত বেশি ক্ল্যাশ হবে, মিসআন্ডারস্ট্যান্ডিং হবে, কেউ কাউকে সহ্য করতে পারবে না। স্পেস একটা মস্ত বড় সাইকোলজিক্যাল ফ্যাক্টর। সেদিক দিয়ে তোদের বাড়িটা দারুণ ভালো। বিগ হাউস, বিগ স্পেস, আইসোলেশন, গুড, ভেরি গুড। আমি ছেলেবেলা থেকে একটা আলাদা ঘরে একা থাকার স্বপ্ন দেখি। কীরকম ক্রাউডেড বাড়িতে আমরা থাকি বলতো? ওরকমভাবে থাকলে মানুষের ইমাজিনেশন মরে যায়, গুড কোয়ালিটিস নষ্ট হয়ে যায়, সবচেয়ে বেশি হয় মেন্টাল ডিস্টেবিলাইজেশন। বন্দনা কথাটা কি স্বীকার করে? সে কখনো মলির মতো ক্রাউডেড বাড়িতে থাকেনি। তাদের বাড়িতে মানুষ খুব কম। তবু এ বাড়িতে কি অশান্তির অভাব? এই চুপচাপ বাড়ির ভেতরেও নিঃশব্দে ছিঁড়ে যায় কত বাঁধন। নিশুত রাতে কত চোখের জলে ভিজে যায় বালিশ। বুকের ভেতর কত তুষের আগুন জেগে থাকে ধিকি ধিকি। এই গম্ভীর শান্ত বাড়ির বাইরে থেকে কি তা বোঝা যায়? আজ দুঃখের দিন নয়। আজ এই রোদে হাওয়ায় বসে থাকতে বন্দনার কি ভালোই না লাগছে। উড়ে যাচ্ছে দিন, নীল আকাশে সাদা হাসির মতো ভেসে যাচ্ছে হালকা পাখায়। আনন্দে দম নিতে মাঝে মাঝে কষ্ট হচ্ছে তার। বুকের ভেতরটা ডগমগ করছে। এমন দিনে কি দুঃখের কথা ভাবতে হয়? বাহাদুর দুধের গ্যালাস নিয়ে এলো। টক করে খেয়ে নাও তো খুকুমণি। কাচের গেলাসে সাদা দুধ, ওপরে আর নিচে দুটো চিনেমাটির প্লেট। দৃশ্যটা দেখলে বন্দনার জিভ থেকে পেট অবধি বিষাদে ভরে যায়। দুধের যে খারাপ জিনিস পৃথিবীতে আর কি আছে, তবু রোজ খেতে হয়। বাহাদুর তার মুখের দিকে চেয়ে একটু হাসে। নাক টিপে খেয়ে নাও, হারা দিব। আগে দাও বলে হাতখানা পাতে বন্দনা।
মা ওপর থেকে দেখছে কিন্তু, বলে বাহাদুর বাঁ হাতে গেলাসটা ধরে ডান হাতে গায়ের খাটো হাতাহীন মোটা কাপড়ের সবুজ জামার ঝুল পকেট থেকে কয়েকটা ভাজা কচি হত্তুকি বের করে তার হাতে দিল। খেজুরের বিচির মতো সরু আর ছোট এই হত্তুকি বালিতে ভেজে কৌটোয় ভরে দেশ থেকে নিয়ে আসে বাহাদুর। খেতে যে খুব ভালো লাগে বন্দনার তা নয়, কিন্তু বিষাদ কিছু খাওয়ার পর হারাজি বলে মুখ পরিষ্কার হয়ে যায়। মুচমুচে কসকস জিনিসটার ওই একটা উপকার আছে, কোনো কিছুই সে তাড়াতাড়ি খেতে পারে না, আস্তে খায়, অনিচ্ছের সঙ্গে খায়। বাহাদুর সামনে উবু হয়ে বসে বলল, আজও জোর মারপিট লাগবে। কার সঙ্গে? বাবুর সঙ্গে ল্যাংড়ার। দোকান পসার বন্ধ হয়ে যাচ্ছে, সকালে বাজারে গিয়ে শুনে এলাম। আজ মারপিট হবে? কেন মারপিট হবে আজ? এমন সুন্দর একটা দিনে কোনো খারাপ ঘটনা কি ঘটতে পারে? রোদে হাওয়ায় এই যে উজ্জ্বল একটা ভালো দিন এলো আজ, এ কি বৃথা হয়ে যাবে? তাদের বাড়ির পেছনের দিকে দেয়ালের ওপাশে ভীষণ নোংরা একটা গরিব পাড়া আছে। শোনা যায় তারা একসময় এ বাড়ির প্রজা ছিল। ঘিঞ্জি অলিগলি আর খাপড়া বা টালির ঘর, দু চারটে পাকা বাড়ি, কাঁচা নর্দমা, মাইকের আওয়াজ আর ঝগড়া, এসব নিয়ে ওই পাড়া। ওখানেই ল্যাংড়া নামে খোঁড়া একটা ছেলে থাকে, ভীষণ গুন্ডা। আর বাবু হলো সুবিমল স্যারের দলের ছেলে। সেও গুন্ডা, তবে লেখাপড়া জানে। সে দক্ষিণের পাড়ায় থাকে। তার বাবা পঞ্চানন সেন দুধে উকিল। বন্দনার বোকা দাদা প্রদীপ সুবিমল স্যার আর বাবুর পাল্লায় পড়েই পলিটিক্স করতে গিয়েছিল। ভাজা হত্তুকি খাওয়ার পর জল খেলে জিভটা মিষ্টি মিষ্টি লাগে, কিন্তু বাহাদুরকে এখন জলের কথা বলার মানেই হয় না। বাহাদুর একটু তফাতে ঘাসের উপর আট করে বসেছে। ল্যাংড়া শালা গত সপ্তাহে 2টো পাম্প মেশিন চুরি করে এনেছে, তোলা তুলছে, কোমরে আজকাল রিভলভার নিয়ে ঘুরে বেড়ায়। করুণ গলায় বন্দনা বলল, আজ ওসব কথা শুনতে ইচ্ছে করছে না বাহাদুর, আমার মন খারাপ হয়ে যায়। মাকে বলেছি পেছনের দেওয়ালটা সারিয়ে নিতে। ল্যাংড়া খচ্চর একদিন ঢুকে ওইখানে জাম গাছের তলায় দলবল নিয়ে মদ খাচ্ছিল। তোমার তখন জ্বর। ও মা গো, কি সাহস! ও শালার খুব বুকের পাটা। মদ খাচ্ছিল, তোমরা কিছু বললে না? কে কি বলবে? আমি গিয়ে বললাম, এখানে ঢুকেছিস কেন? বলল, তাতে তোর বাবার কিরে শালা, ফোট। আমি বললাম, হিরেনবাবুকে বলে দিলে তুলে নিয়ে যাবে। তাতে তেড়ে এলো, তবে আর বেশিক্ষণ বসেনি। হিরেন কাকুকে বলেছ নাকি? আরে না, পুলিশওয়ালাদের তো জানো, এরও খায় ওরও খায়। হিরেনবাবু যদি তুলেও নিয়ে যায়, ল্যাংড়া একদিন বেরিয়ে আসবেই। তার আগে ওর দলবল হামলা চালাবে। আমাদের কি আছে বলো? ঝুট ঝামেলা না করে দেওয়ালটা গেঁথে দিলেই হয়। কত টাকারই বা মামলা। দুধটার বিষাদার টের পাচ্ছিল না বন্দনা। তার সুন্দর দিনটা শেষ অবধি ছাই হয়ে যাবে। তাদের এই স্বপ্নের বাড়ির মধ্যে কি ঢুকে পড়বে ওই বিচ্ছিরি বাইরেটা? এ বাড়ির মধ্যে তাদের একটা শান্ত স্নিগ্ধ জগৎ। হয়তো অনেক চোরা অন্ধকার আছে, তবু বাইরে থেকে এসে বাড়িতে ঢুকলেই 100-150 বছরের পুরনো গন্ধ, পুরনো বাতাস, পুরনো আবহের রূপকথা যেন বুকে তুলে নেয়। বাহাদুর একটু উদাস হয়ে সামনের দিকে চেয়েছিল। 50-এর উপরে বয়স, বাড়ি উত্তরপ্রদেশের এক পাহাড়ি গ্রামে। বন্দনার জন্মের আগে থেকেই সে এ বাড়িতে আছে। মাঝে মাঝে দেশে যায়। তার খুব ইচ্ছে গরু আর মোষ কিনে দুধের ব্যবসা করে, কিন্তু তত টাকা আজও জমাতে পারেনি। তার দেশে বড় টানাটানি। দুধটা শেষ করে গেলাসটা ঘাসের উপর নামিয়ে রাখল বন্দনা। তোমার দেশের গল্প করো না বাহাদুর। এখন নয়, কাজ আছে, রাতে হবে। গল্প কিছুই নয়। একটা পাহাড়ি গ্রাম,
পাশে একটা ঝর্ণা বয়ে গেছে। সেখানে ছাগল চড়ে বেড়ায়, মকাই ধান গম হয়, গরিব লোকেরা কষ্টে সৃষ্টে বেঁচে থাকে। এই হলো গল্প। তবু বন্দনা যেন গ্রামটা স্পষ্ট দেখতে পায়। পাথর গেঁথে তোলা ঘর, উপরে টিন বা টালির ছাউনি, নিরিবিলি নিশ্চুপ। তার মধ্যে হয়তো একটা মোরগ ডেকে ওঠে, পাখিরা কলরব করে উড়ে যায়, ঝর্ণায় জল খেতে আসে ভীরু পায়ে হরিণেরা, গম পেশায়ের শব্দ ওঠে যাতায়, ফুল ফোটে, হাওয়া বয়। সন্ধ্যের পর শীতের রাতে আগুন ঘিরে বসে গল্প করে গায়ের লোকেরা। সেই গায়ে কোনো বাইরের লোক যায় না, শুধু তারা থাকে তাদের নিয়েই। এই গায়ের তেমন কোনো লোমহর্ষক গল্পও নেই। বাহাদুর শুধু মন্থর গলায় দীর্ঘ বিবরণ দিয়ে যায়। বন্দনার কি যে ভালো লাগে। বন্দনার খুব ইচ্ছে করে একটা পাহাড়ি গায়ে গিয়ে থাকে। বন্দনা তেমন কোথাও যায়নি কখনো, পাহাড়ে খুব কম। একবার দার্জিলিং গিয়েছিল, তখন থেকে পাহাড়ের কথা তার খুব মনে হয়। বাবা একটু ঘরকুনো মানুষ ছিল বলে তাদের কোথাও তেমন বেড়াতে যাওয়া হয়নি। শুধু ঘরকুনো নয়, ভীষণ ভীতুও। বাবা মেঘনাথ চৌধুরীর নামটা যেমন বীরত্বব্যঞ্জক, স্বভাবটা ঠিক তার উল্টো। তবে বাবা একজন কবির মতো মানুষ। দুখানি মায়াবী চোখ দিয়ে অবিরল বিশ্রী পৃথিবীর উপর নানা কল্পনা ছবি এঁকে যেত। বন্দনা ছিল বাবার প্রাণ। পৃথিবীতে এত ভালোবাসা কি আর হয়? বন্দনা বাবাকে কত ভালোবাসত। বাবা জিজ্ঞেস করলে বন্দনা বলতো, আকাশের মতো। বাবার সঙ্গে খাওয়া, বাবার বুক ঘেঁষে শোয়া, বাবার সঙ্গে সর্বক্ষণ। গায়ের গন্ধটা অবধি কি মিষ্টিই না লাগত। কত কি ভুলে যেত বাবা। গায়ে উল্টো গেঞ্জি, দুপায়ে দুরকম চটি, নুন আনতে বললে চিনি আনা। বাবার ভুলের গল্পের শেষ নেই। একজন কবির মতো মানুষ, অন্যমনস্ক, মাথায় চিন্তা এবং দুশ্চিন্তার বাসা, মুখে সবসময়ে একটা অপ্রস্তুত হাসি। বাবার ফুলের বাগানের শখ ছিল, আর গানের। কোনোটাই বাবা নিজে পারত না, কিন্তু বাবার সময়ে পেছনের বিস্তৃত বাগানে হাজারো রকমের ফুলের চাষ হতো, আর মাঝে মাঝে গায়ক গায়িকাকে ডেকে এনে ছোট্ট গানের আসর বসাতো। বেশিরভাগই রবীন্দ্রসঙ্গীত। বাবার কোলের কাছটিতে বসে মুগ্ধ হয়ে গান শুনতে শুনতেই একদিন তার ভিতরকার ঘুমন্ত সুর গুনগুন করে জেগে উঠেছিল। আগের দিন সন্ধেবেলা বাবুপাড়ার মনিকাদি গান গেয়ে গেছেন। একটা গান কিছুতেই ছাড়ছিল না বন্দনাকে। রাতে ঘুমের মধ্যেও গানটা হয়েছিল তার বুকের মধ্যে। গোধূলি গগনে মেঘে ঢেকেছিল তারা। সবচেয়ে ভালো লাগত, চেয়েছিনু জবে মুখে তোলে নাই আঁখি, আধারে নীরব ব্যথা দিয়েছিল ঢাকি। পরদিন সকালে স্কুলে যাওয়ার আগে স্নান করবে বলে মাথায় তেল ঘষতে ঘষতে জানলার সামনে দাঁড়িয়ে গাইছিল বন্দনা। বাবা পেছন থেকে তার কাঁধে হাত রেখে বলল, মাগো, তোমার গলায় যে সরস্বতী ভর করে আছেন। সেদিনই মনিকাদির কাছে নিয়ে গেল বাবা। মনিকা, তুমি ওকে শেখাও, মাত্র 8 বছর বয়স, পারবে। বন্দনা পেরেছিল। বছর ঘুরতে না ঘুরতেই সে স্কুলের ফাংশনের বাধা গায়িকা। নানা ছোটোখাটো অনুষ্ঠানে ডাক আসতে লাগল। বাবা নিয়ে যেতে লাগলো নানা জায়গায়। রেডিওর শিশুমহলে গেয়ে এলো একবার। সেই থেকে গানে গানে ভরে উঠতে লাগলো জীবন। গানের হ্যাপাও ছিল কম নয়। 13 বছর বয়সেই বিয়ের প্রস্তাব এসেছিল মধুবাবুর বাড়ি থেকে। ছেলে ডাক্তারি পড়ে। প্রেমপত্র আসতে লাগলো অনেক। রাস্তায় ঘাটে ছেলেদের চোখ তাকে গিলে খেতে লাগল। সে এমন কিছু সুন্দরী নয়, তবুও সে এদের কারো প্রেমে পড়েনি কখনো। কিন্তু কেন যে একজনের কথা ভাবলেই আজও তার ভেতরটা আলো হয়ে যায়। অথচ সে তো গরিব এক পুরুতের ছেলে, তার বেশি কিছু নয়। শিশুকালে সে একবার পুতুলের বিয়ের নেমন্তন্নে ডেকে অতীশকে বলেছিল, তোমার সঙ্গে তো আমার বিয়ে হবে না অতীশদা?
অতীশ জিভ কেটে বলেছিল, তাই হয় খুকি, তোমরা আমাদের অন্নদাতা, মনিব। প্রেমপত্র পেলেই ছুটতে এসে চিঠিটা বাবাকে দিত বন্দনা। দেখো বাবা কিসব লিখেছে। দু একটা চিঠিতে অসভ্য কথা থাকত বটে, কিন্তু বেশিরভাগই ছিল আবেগের কথায় ভরা। আবেগের চোটে বানানের ঠিক থাকত না, বাক্যেও নানা গণ্ডগোল থেকে যেত। বাবা আবার সেগুলো লাল কালিতে কারেকশন করে নিজের কাছে রেখে দিত। সবচেয়ে ভালো চিঠিটা লিখেছিল বিকু। তাতে ইংরেজিতে একটা কথা লেখা ছিল, লাভার্স অ্যাট ফার্স্ট সাইট, ইন লাভ ফর এভার। পরে বন্দনা জানতে পেরেছে ওটা ফ্রাঙ্ক সিনাট্রার একটা বিখ্যাত গানের লাইন। এসব চিঠিপত্র নিয়ে বাবার সঙ্গে তার আলোচনা এবং হাসাহাসি হতো। বাবা বলতো, আমার 3টা স্ট্যাম্প, 3টেকে গার্ড দিয়ে খেলতে হয়, তুই হচ্ছিস আমার মিডল স্ট্যাম্প, সবচেয়ে ইম্পর্ট্যান্ট। মিডল স্ট্যাম্পই বটে। দাদার ভাইয়ের মাঝখানে সে, তার উপর সে আবার মেয়ে, বাবার চোখের মণি, বুকের ধন। সন্ধেবেলা ঘুমিয়ে পড়া ছিল তার দোষ। ছিল কেন, আজও আছে। কেউ তুলতে পারত না খাওয়ার সময়ে। বাবা এসে তুলত, বুকের ধন, বুকের ধন, ওঠো। ঘুম চোখে তুলে বাবা নিজের হাতে গড়াস মেখে খাইয়ে দিত। বাবার হাতে ছিল মায়া, সে হাতের গড়াসটা অবধি স্বাদে ভরে থাকত। কোম্পানির কাগজ, শেয়ার আর ডিভিডেন্ড, এসব কথা ছেলেবেলা থেকে শুনে আসছে বন্দনা। আসলে 3টে শব্দ থেকে তাদের ভাত কাপড়ের জোগাড় হতো। মেঘনাথ চৌধুরীর কোম্পানির কাগজ ছিল, অর্থাৎ শেয়ার, আর ফাটকা খেলার নেশাও ছিল। চাকরি করেনি কখনো, আজও তাদের চলে ওই কোম্পানির কাগজে। অবস্থা খারাপ হয়ে আসছে আরও আরও। বিজু একবার বলেছিল, তোদের বাড়ির দেওয়ালগুলো অত মোটা মোটা কেন বলতো? শুনেছি রাজা জমিদারের আগের দিনে শত্রুদের মেরে দেওয়ালে গেঁথে ফেলত, তাই নাকি? বন্দনা খুব হেসেছিল। ফচকে মেয়ে বিজু বলল, যদি তা না হয় তবে নিশ্চয় দেওয়ালের ভেতর গুপ্তধন আছে। আহা, তা যদি হতো, দেওয়াল ভাঙলে যদি ঝরঝর করে ঝরে পড়ত মোহর। মায়ের কাছে আজকাল কিছু চায় না বন্দনা, চাইলেই মায়ের মুখখানা শুকিয়ে যায়। বন্দনা চায় না, কিন্তু বিলু চায়। ফুটবল খেলার বুট, সাইকেল, এয়ারগান, দামি কলম, প্যান্ট বা শার্ট। বিলু তো মায়ের মুখ লক্ষ্য করে না, তার তত সময় নেই। সে হুট করে আসে, হুট করে বেরিয়ে যায়। এখন বাইরের জগৎ তাকে অনেক বেশি টানে। দাদাকেও টেনেছিল। প্রদীপ একটু বোকা ছিল, আর খুব গোয়ার। পঞ্চানন সেনের ছেলে বাবু ছিল ওর খুব কাছের লোক। পঞ্চানন সেনের মেলা টাকা আর মেলা ছেলেপুলে। বাবু বোধহয় তার 7 নম্বর সন্তান। বেশ ভদ্র চেহারা, কথাবার্তায় প্রবল আত্মবিশ্বাস, কিন্তু অহংকার নেই। বাবু মানুষের সঙ্গে কখনো খারাপ ব্যবহার করে না, কিন্তু প্রয়োজন হলে রুদ্রমূর্তি ধরে তাণ্ডব লাগিয়ে দিতে পারে। বাবু ছিল প্রদীপের হিরো। ছেলেবেলা থেকে সে বাবুর সাগরিতি করে এসেছে। বাবুর হিরো হলেন সুবিমল স্যার। তার কথায় গোটা এলাকা ওঠে বসে। সুবিমল স্যার একেবারে সাধু সন্ন্যাসীর মতো মানুষ। তার ধ্যানজ্ঞান হল পার্টি। বিয়ে করেননি। পৈতৃক বাড়ির বাইরের দিককার একখানা ছোট্ট ঘরে ছোট্ট একটা তক্তপোষে দিনরাত বসে থাকেন। সামনে বিড়ির বান্ডিল, দেশলাই আর ছাই বা বিড়ির টুকরো ফেলার জন্য মাটির ভাঁড়। গাদা গাদা কাগজপত্র চারদিকে ছড়ানো। ঘরে সর্বদা পার্টির ছেলে ছোকরাদের ভিড়। ঘড়ি ঘড়ি চা আসে সেখানে। দুবেলা দুমুঠো খাওয়া ছাড়া ভেতর বাড়ির সঙ্গে সম্পর্ক নেই। অথচ ভেতর বাড়িতে ভরবরন্ত সংসার। 2 ভাই, ভাইয়ের বউ এবং ছেলেমেয়েরা। সুবিমল স্যারের মা এখনও বেঁচে। সুবিমল স্যারও হিরো, তবে অন্য ধরনের। তার ত্যাগ, তিতিক্ষা, সরল জীবন এবং তীক্ষ্ণ বুদ্ধি। এরও কি ভক্ত নেই? সুবিমল স্যারের অনেক ভক্ত। তিনি কলেজের পলিটিক্যাল সায়েন্সের প্রফেসর।
ক্লাস খুব কমই নেন, সবাই সমীহ করে চলে। প্রদীপ বাবুর সঙ্গে সেখানে গিয়ে জুটল। যারা নেতা হতে পারে না তারা নেতাদের খিদমতগার হয়। প্রদীপ ছিল তাই। বোকা ছিল বলে তার পড়াশোনায় উন্নতি হয়নি, রাজনীতিতেও নয়। সে পার্টির আদর্শ ভালো করে বুঝতও না। সে শুধু ছিল বাবু আর সুবিমল স্যারের অন্ধভক্ত। ও বাড়িতেই পড়ে থাকত বেশিরভাগ সময়। চা এনে দিত, পোস্টার লিখত, ইস্তাহার বিলি করত আর বিপ্লব বিপ্লব করে মাথা গরম করত। ইলেকশন ক্যাম্পেনের সময় প্রদীপ রাত জেগে দেওয়ালে লিখছিল। নির্দোষ কাজ। মাঝরাতে বিপক্ষের ছেলেরা এসে দেওয়ালের দখল নিয়ে ঝগড়া বাঁধায়, তারপর হাতাহাতি মারপিট। তার জের চলল 2-3 দিন ধরে। দ্বিতীয় দিন রাতে সুবিমল স্যারের বাড়ি থেকে গভীর রাতে ফেরার সময় রথতলার মোড়ে তাদের বিপক্ষের দল ঘিরে ফেলল। গোলমালে অন্যগুলো পালালো, বোকা প্রদীপ পারল না। বুকে ছোড়া খেয়ে মরে গেল। না, একজন পালায়নি, সে হলো অতীশ। প্রদীপকে বাঁচাতে পারেনি বটে, কিন্তু ছিল। মৃত্যু যে এত সহজ তার জানাই ছিল না বন্দনার। এই জানল। পরদিন ওই জায়গাটায় শহীদ বেদি তৈরি হল। লেখা হল, কমরেড প্রদীপ চৌধুরী অমর রহে। পার্টির ছেলেরা এসে বাবাকে কত সান্ত্বনা দিল। বাবার অফ স্ট্যাম্প উপড়ে গেল সেদিন। কবির মতো মানুষটির টানা টানা মায়াবী দুখানি চোখে পৃথিবীর সব স্বপ্নের রং মুছে গেল। এ যে কঠোর বাস্তব, এ যে রক্তে রাঙা ধুলোর উপর হয়ে পড়ে থাকা নিজের সন্তান। দিশেহারা বাবা কেবল ছোটাছুটি করতে লাগল। ঘরে, বারান্দায়, রাস্তায়, এর ওর তার বাড়ি। একবার বন্দুক নিয়েও বেরিয়ে পড়েছিল। মা কয়েকদিনের জন্য উন্মাদ হয়ে গিয়েছিল। বন্দনার বিলু এত ভয় আর ভ্যাপাচাকে খেয়ে গিয়েছিল যে তারা কথা বলতে ভুলে গিয়েছিল। শহীদ বেদিটা আর নেই। ইট আর সিমেন্টের কাঁচা বেদি কবেই লোপাট হয়ে গেছে। প্রদীপ নেই, মানুষের মনে তার স্মৃতিও নেই। শুধু এ বাড়িতে কয়েকজন মানুষের কাছে প্রদীপ আজও বেঁচে আছে স্মৃতি হয়ে। মাকে প্রথম দুঃখটা দিয়ে গেল দাদা। এ বাড়িতে বন্দনার জন্মের পর প্রথম শোক। তার আশ্চর্য অভিঘাত এবং প্রতিক্রিয়া যেন ঝনঝন করে বাজত তাদের অস্তিত্বে। প্রদীপের মৃত্যুর পর হীরেনবাবুর যাতায়াত শুরু হয়। এনকোয়ারির পর এনকোয়ারি। বুলু নামে একটা ছেলে প্রদীপকে মেরেছিল। সে ফেরার হয়ে যায়। মাঝখানে শুধু জেরার জবাব দিতে দিতে হাঁপিয়ে গেল তারা। বুলু ধরা পড়ল না। লোকে বলতো, পুলিশ ওকে ধরবেই না, ষাট আছে। বুলু ছেলেটা যে কে তা আজও জানে না বন্দনা। শুনেছে সে একটা বস্তিবাসী ছেলে, মস্তান। তার বাপের একটা তেলে ভাজার দোকান আছে বাজারে। আসলে সেখানে দেশি মদের সঙ্গে খাওয়ার জন্য চাট তৈরি হয়। শুধু বাহাদুর মদ খায় বলে দোকানটা চেনে। হীরেনবাবু বাপটাকে অ্যারেস্ট করেছিল, পরে ছেড়ে দেয়। তার তো কোনো দোষ ছিল না। মাকে দ্বিতীয় দুঃখটা দিল বাবা। প্রদীপের মৃত্যুর 2 বছর বাদে যখন শোকটা তাদের গা সওয়া হয়ে গেছে, যখন বাবার চোখে মায়াবী দৃষ্টিটা ফের ফিরে এসেছে এবং মা যখন সংসারের কাজে মন দিয়েছে, ঠিক তখনই ঘটনাটা ঘটল। পৃথিবীতে কতই না আশ্চর্য ঘটনা ঘটে। রমা মাসি তার মায়ের আপন পিসতুত বোন, অন্তত 15-16 বছরের ছোট, দেখতে ভারী মিষ্টি। ডান চোখের নিচে একটা জরুল থাকায় মুখখানা যেন আরো সুন্দর দেখাত। রংটা চাপা ছিল বটে, কিন্তু রমাকে কেন যেন ওই রঙই মানাত। বিশু কবিরাজ হাঁপানির ওষুধ দেয়, খুব নাম। রমা মাসির হাঁপানি সারাতে মধ্যপ্রদেশ থেকে তার মা তাকে পাঠিয়েছিল এখানে। সেই সূত্রে রমা এ বাড়িতে 2 মাস ছিল। কবে কি হয়েছিল কে বলবে? এই প্রকাণ্ড বাড়ির আনাচে কানাচে
কবে যে বাবার সঙ্গে রমা মাসির হৃদয় বিনিময় হলো, বন্দনা অন্তত জানে না। দুজনে অবশ্য ঠাট্টিয়ার কি হতো খুব, খাওয়ার টেবিলে, বাগানে, মাঝে মাঝে সিনেমায় যাওয়া হতো সবাই একসঙ্গে, যেমন সব হয়। একদিন গভীর রাতে ঘুম চোখে বন্দনা শুনেছিল মার বাবাতে কথা হচ্ছে। মা বলল, কথাটা জবাব দেবে না কি? এ কথার কি জবাব হয়? তার মানে মনে পাপ আছে। পাপের কথা বলছো কেন? তোমার মনে পাপ আছে। আমি কি ভুল দেখেছি? ভুল ছাড়া কি, তোমাকে সন্দেহ বাইতে ধরেছে। সন্দেহ? সন্দেহ ছাড়া কি? আমার চোখে তো ছানি পড়েনি। তুমি অন্ধকারে বারান্দায় ওর গা ঘেঁষে দাঁড়িয়েছিলে, খুব ঘেঁষে। তখন আমার নিচের তলায় রান্নাঘরে থাকার কথা। বন্দনা মাস্টার মশাইয়ের কাছে পড়ছিল। বিলু ফেরেনি, ঠিক বলছি? একবার তো বললে, শুনেছি। তুমি তো ভাবনি যে আমি এসে পড়ব। এলে তো কি হলো, আমি দাঁড়িয়েছিলাম, হাওয়া খাচ্ছিলাম, ও এসে পাশে দাঁড়ালো, গল্প করছিলাম। তা বলে অত ঘেঁষে? তাতে কি, অন্ধকারে যত ঘেঁষে মনে হয়েছে ততটা নয়, তফাৎ ছিল। তুমি কি আমাকে চরিত্রহীন মনে করো? আগে তো কখনো করিনি। মেয়েদের ওইটাই দোষ, স্বামীদের অকারণে সন্দেহ করে। বাবা একটু হাসবার চেষ্টা করেছিল এ সময়, হাসিটা ফোটেনি। মা একটু চুপ করে থেকে বলল, ওকে আমি চিনি, ঢলানি মেয়ে, পুরুষ চাটা। তা বলে তুমি তো আর সস্তা নও। হেসে উড়িয়ে দেও না। তুমি কালই ওর ফেরত যাওয়ার টিকিট কিনে এনো, ওকে আর এখানে রাখবো না। তাই হবে। সারা রাত বারবার ঘুম চটে গেল বন্দনার। বুকের মধ্যে একটা ভয় ভয়, একটা ব্যথা, একটা অস্বস্তি। বাবার মায়ের মধ্যে ঝগড়াঝাঁটি খুব কম হয়। মা শান্ত ও সংসারমুখী মানুষ, বাবা উদাসীন ও অন্যমনস্ক। মা যদিও বা কখনো কখনো ঝগড়া করে, বাবা একদমই নয়। ফলে ঝগড়া হয় না, একতরফা হয়ে যায়। সেই রাতে মা বাবার ওসব কথাবার্তার পর কেউই এসে আর প্রকাণ্ড পালঙ্কের বিছানায় শুল না। মার বাবার মাঝখানে শোয় বন্দনা, বাবার দিকে একটু বেশি ঘেঁষে। সেই রাতে বাকি রাতটুকু একাই শুয়ে থাকল সে। একা লাগছিল, ফাঁকা লাগছিল, কান্না পাচ্ছিল। রমা মাসিকে মনে হচ্ছিল রাক্ষসী। কেন এলো এ বাড়িতে? না এলে তো ভালো ছিল। অথচ আশ্চর্য এই, সেই রাতের আগে অবধি রমা মাসির মতো এমন চমৎকার বন্ধু আর পায়নি বন্দনা। গল্পে, গানে, খুনসুটি আর হাসিতে তাদের দুজনের চমৎকার সময় কাটত। সকালে উঠে সে গিয়ে পুবের ঘরে রমা মাসির বিছানায় ঢুকে যেত। ভোরবেলা শুয়ে শুয়ে কত গল্প হতো। স্কুলের সময়টুকু বাদ দিয়ে বাকি সময়টা দুজনে সব সময় লেগে লেগে থাকত। রমা মাসির বুকের ভেতরে একটা সাঁই সাঁই শব্দ হতো প্রায় সব সময়, কখনো মৃদু, কখনো জোরালো। গ্রীষ্মকালেও গলায় কমফোর্টার, ঠান্ডা জল ছুঁতেই পারত না, পায়ে 12 মাস মোজা। মুখখানে একটা করুণ ভাব থাকত সব সময়ে। বিশু কবিরাজ চিকিৎসা শুরু করার পর রমা মাসির হাঁপের রোগ অনেকটা কমে গিয়েছিল। চেহারার উন্নতি হয়েছিল অনেক। রমা মাসির গানের গলাখানা ছিল চমৎকার, কিন্তু হাঁপানির জন্য গাইতে পারত না। টান কমে যাওয়ার পর এক একদিন গাইত। কি সুরেলা গলা! মার বাবাতে যে রাতে ওসব কথা হলো, তার পরদিন সকালে বন্দনা রোজকার মতো মাসির কাছে গেল না। তার চোখে সেই সকালে ছিল অন্ধকার। মটকা মেরে অনেকক্ষণ পড়ে রইল বিছানায়, বেশ বেলা অবধি। কেউ তাকে ডাকতে এলো না। 8টার সময় এলো রমা মাসি। ওমা, তুই এখনো শুয়ে আছিস? কেন রে, শরীর খারাপ নাকি? রমার করুণ মুখের দিকে চেয়ে সে কিছুতেই ভাবতে পারল না যে এ একটা রাক্ষসী। রমা মাসির অসহায় মুখখানা দেখলে এমন মায়া হয়। রমা মাসি তার পাশটিতে বসে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, ওঠ, অনেক বেলা হয়েছে। মাসি, তুমি কবে ফিরে যাবে? রমা একটু চুপ করে থেকে বলল, এবার যাব, অনেকটা তো ভালো হয়ে গেছি। কেন বলতো?
আমি গেলে তোর মন খারাপ লাগবে না? হ্যাঁ মাসি, তবে তোমারও তো মা বাবার জন্য মন কেমন করে, তাই না? মাসি আবার একটু চুপ করে থেকে বলে, করে। আমি তো মা বাবা ছাড়া থাকতেই পারি না। রমা মাসি করুণ একটু হেসে বলল, সবাই কি তোদের মতো সুখী? আমাদের কিন্তু তোদের মতো এত ভাব ভালোবাসা নেই। ও মা, কেন মাসি? আমরা 5 বোন, 5টা গলগ্রহ। আমাদের আদর করবে কে? যাহ, কি যে বলো। ঠিকই বলি। আমরা 5 বোন কি করে হলাম জানিস? বাবা ছেলে ছেলে করে পাগল। প্রত্যেকবার ছেলে চায়, আর আমরা একটা একটা করে মেয়ে জন্মাতে থাকি। আমরা হলাম বাবার 5টা হতাশা। সেই সকালে রমা মাসিকে মন থেকে অপছন্দ করার চেষ্টা করেছিল বন্দনা, কিন্তু ঘেন্নাটা আসতে চাইছিল না। রমা মাসি তদ্গত হয়ে জানলার বাইরের দিকে চেয়ে ছলছল চোখ করে বলল, তোদের বাড়িতে কি ভালো আছি বলতো? আমাদের বাড়িতে তো এত আদর নেই। বাবার সামান্য চাকরি, ছোট বাসা, আমরা 5-5টা বোন বেড়ে উঠছি। না রে, তোদের মতো আমরা নই। আমাদের মধ্যে ভালোবাসা খুব কম। আমার তো একটু ফিরে যেতে ইচ্ছে করে না। ব্যগ্র হয়ে বন্দনা বলল, না না মাসি, ওরকম বলো না, তুমি ফিরে যাও। রমা হেসে ফেলল, বলল, তাড়াতে চাস নাকি? না মাসি, মা বাবাকে ছেড়ে থাকতে নেই। ওদেরও নিশ্চয়ই তোমাকে ছেড়ে কষ্ট হচ্ছে। কে জানে, কষ্ট কেন হবে? কষ্টের কি আছে? নিশ্চয় কষ্ট হচ্ছে, তুমি বুঝতে পারছো না। রমা তবু মাথা নেড়ে বলল, আমাদের সংসার যদি দেখতিস তাহলে ও কথা বলতিস না। আমরা 5টা বোন ধুলোয় পড়ে বড় হয়েছি। আদর কে করবে বল? মা রোগাভোগা মানুষ, বাবা তো উদয়াস্ত ব্যস্ত, তার উপর প্রায় রাত্রেই দেশি মদ খেয়ে মাতাল হয়ে ফেরে। কী সব অসভ্য গালাগাল করে মাকে। আগে মারধরও করত। আমরাও বাবার হাতে অনেক মার খেয়েছি। এখন মারে না, কিন্তু গালাগাল করে। তুই যেমন সুন্দর বাড়িতে সুন্দর সংসারে বড় হচ্ছিস, আমাদের ঠিক তার উল্টো। তোমার বাবা মদ খায়? খায়, দুঃখে হয়তো খায়। অভাবে কষ্টে মাথাটা ঠিক রাখতে পারে না। 5টা মেয়ে এখন গলার কাঁটা। মদ খেলে সেই চাপা দুঃখ আর রাগ বেরিয়ে আসে। তোমার তো তাহলে খুব কষ্ট মাসি। সে কষ্টের কথা তুই ভাবতেও পারবি না। আমার একটু ফিরে যেতে ইচ্ছে হয় না। তোমাদের 5 বোনে ভাব নেই? আছে, আমরা তো সমান দুঃখী, তাই আছে একটু। ঝগড়াও হয় মাঝে মাঝে। রমার জন্য কষ্ট হওয়ার চেয়ে বন্দনার দুশ্চিন্তায় হয়েছিল বেশি। মাসি যে ফিরে যেতে চাইছে না। যদি ফিরে না যায় তাহলে তো এ বাড়িতে আরও অশান্তি দেখা দেবে। 2 দিন বাদে ফের গভীর রাতে পাশ ফিরতে গিয়ে বাবার স্পর্শ না পেয়ে জেগে গেল বন্দনা। তখন শুনল বারান্দায় মায়ের বাবায় কথা হচ্ছে। মা বলল, তুমি মাঝরাতে উঠে কোথায় যাচ্ছিলে? বাবা অবাক হয়ে বলল, কোথায় যাচ্ছিলাম মানে? ঘরে গরম লাগছে, ঘুম আসছে না, তাই একটু বারান্দায় এসেছি। গরম লাগলে তো পাখা খুলে দেওয়া যায়, জানলা ফাঁক করে দেওয়া যায়, উঠে বারান্দায় আসা দরকার কি ছিল? বন্দনার বাবা একজন কবির মতো মানুষ, উদাসীন, আনমনা। বাবা কখনো গুছিয়ে বলতে পারে না, সামান্য কারণে ভীষণ ঘাবড়ে যায়। মায়ের কঠিন শীতল গলায় ওই প্রশ্নের জবাবে বাবা তোতলাতে লাগল, আমি তো একটু খোলা হাওয়ায় এসে দাঁড়ালাম, কি দোষ হলো তাতে? খোলা হাওয়ায় দাঁড়ানো না কি সে তুমিই জানো। কোনোদিন তো তোমাকে মাঝরাতে উঠতে দেখি না। গরম তো আগেও পড়তো, আজকাল হঠাৎ মুক্ত বায়ুর দরকার বাড়ছে কেন? তুমি কি কিছু একটা বলতে চাইছো? চাইছি, তোমার মতলবটা কি? আমার কোনো মতলব নেই। তুমি আমাকে এত অপমান করো না, আমার মরতে ইচ্ছে করছে। মা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, পুরুষ মানুষকে যে বিশ্বাস করে সে বোকা। আমিও ও পাপ বিদায় করতে চাই। তুমি রমার টিকিট কেটেছ? বাবা স্তিমিত গলায় বলল,
শুধু টিকিট কাটলে কি হয়? সঙ্গে কে যাবে? মধ্যপ্রদেশ অবধি একটা বয়সের মেয়ে কি একা যেতে পারে? আগে চলনদার ঠিক করতে হবে। মা একটু চুপ করে থেকে বলে, বাহাদুর দেশে যেতে চাইছে, ও সঙ্গে যাক, রমাকে বাড়ি পৌঁছে দিয়ে দেশে চলে যাবে। ঠিক আছে, বাহাদুরকে বলে রাজি করাও, আমি টিকিটের জোগাড় দেখছি। কাল থেকে তুমি বন্দনাকে নিয়ে এই ঘরে থাকবে, আমি রাতে রমার ঘরে শোব। ও ঘরে একটা বাড়তি চৌকি আছে। বাবা অসহায় গলায় বলল, তোমার যা খুশি করো। সামান্য বারান্দায় আসা নিয়ে যে এত কথা উঠতে পারে জানা ছিল না। বারান্দায় আসা নিয়ে কথা উঠছে না। বারান্দার ওই কোণে একজন ঢলানি থাকেন। ভাবছি দুজনে ইশারা ইঙ্গিত হয়েছিল কি না। বাবা শুধু অনুতাপ ভরা গলায় বলল, ছি ছি ছি। ছি ছি তো আমার বলার কথা। তুমি বলতে পারছো এসব কথা? তোমার মন সায় দিচ্ছে? নইলে বলছি কি করে? এতকাল আমার সঙ্গে ঘর করার পর আমাকে তুমি এই চিনলে? ঘটনা ঘটলে তবে তো মানুষকে চেনা যায়। তোমাকে নতুন করে এই তো চিনছি। নিজের উপর তোমার কোনো কন্ট্রোল নেই। তোমাকে ভূতে পেয়েছে। আর বলো না, আমার বড্ড গ্লানি হচ্ছে। বাবা কি কেঁদে ফেলল? গলাটা কেঁপে হঠাৎ রুদ্ধ হয়ে গেল। তার বাবা একজন কবির মতো মানুষ, বাস্তব জ্ঞান বর্জিত, দুর্বল চিত্ত, ব্যক্তিত্বহীন। বড্ড কষ্ট হয়েছিল বন্দনার। উঠে গিয়ে বাবার গলা জড়িয়ে ধরে বলতে ইচ্ছে হয়েছিল, তুমি কেঁদো না বাবা, তুমি কাঁদলে আমারও যে কান্না পায়। তারপর মার বাবা এসে তার দুপাশে শুয়ে পড়ল, যেন দুটি ঠান্ডা পাথর তার দুদিকে। সে যে জেগে আছে তা বুঝতে না দেওয়ার জন্য মরার মতো পড়ে রইল বন্দনা। জল তেষ্টা পেয়েছিল, বাথরুম পেয়েছিল, কিন্তু সব চেপে রাখল সে। পরদিন সকালটা খুব মনে আছে বন্দনার। একটা থমথমে গম্ভীর সকাল। বাবা ঘুম থেকে উঠেই কি একটা ছুতোয় বেরিয়ে গেছে। একটু বেলায় মা একতলা রান্নাঘর থেকে দোতলায় উঠে এলো। তখন সামনের বারান্দায় একা চুপ করে বসেছিল রমা। পাশে পড়ার ঘরে বন্দনা বই খুলে খারাপ মন নিয়ে বসে আছে। পড়বার ভান করছে, পড়ছে না। বিলুর সঙ্গে তার ঝগড়া লেগে যায় বলে বিলুর পড়ার ঘর একতলায়, দোতলাটা সুতরাং নিরিবিলি। মা বারান্দায় গিয়ে পেছন থেকে বলল, রমা, তুই সব গোছগাছ করে রাখিস, 2-1 দিনের মধ্যেই ফিরে যাবি। রমা মাসি যেন চমকে উঠে পেছন ফিরে চেয়ে দিদিকে দেখল। মুখখানা ছাইরঙা হয়ে গেল যেন। অবাক গলায় বলল, ফিরে যাব? ফিরে যাবি না তো কি? এখানে কি পাকাপাকিভাবে থাকতে এসেছিস? মায়ের গলার চড়া আওয়াজ শুনে রমা আরও একটু অবাক হল। বলল, তা তো বলিনি রেনুদি, ফিরে যাওয়ার কথা আগে বলনি তো, হঠাৎ বললে বলে বললাম। হঠাৎ আবার কি? 2 মাস তো হয়ে গেছে, রোগও সেরেছে, এখন এখানে বসে থাকার মানেই হয় না। যা, সব গুছিয়ে টুছিয়ে নে, তোর জামাইবাবু টিকিট কাটবার ব্যবস্থা করছে। কার সঙ্গে যাব? বাহাদুর তোকে পৌঁছে দিয়ে দেশে যাবে। বাহাদুর? বলে চুপ করে রইল রমা। বাহাদুর পুরনো বিশ্বাসী লোক, তার উপর ভরসা করা যায়। আমি থাকলাম বলে তোমাদের বুঝি অসুবিধা হলো রেনুদি? তার সুবিধা অসুবিধা তো আছেই। রমা ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে সাদা হয়ে যাওয়া ঠোঁটে একটু হাসল। বলল, কাল রাতে আমার খুব জ্বর এসেছে রেনুদি, আমার শরীরটা আজ একটুও ভালো নেই। তুমি আজই যেতে বলছো না তো? কত জ্বর তোর? মাপিনি, তবে কাঁপুনি দিয়ে মাঝরাতে জ্বর এলো, অনেক জ্বর। ঠিক আছে, ডাক্তার এসে দেখুক। ডাক্তার লাগবে না, এরকম জ্বর আমার মাঝে মাঝে হয়। আমার তো পচা শরীর, ঠান্ডা লাগলে বিছানা নিতে হয়, একটু শুয়ে থাকলেই হবে। তুমি ভেবো না, আমি ঠিক গুছিয়ে নেব। মা গম্ভীর মুখ করে বলল, না, ডাক্তার আসবে, তুই ঘরে যা, আমি ডাক্তার ডেকে পাঠাচ্ছি। এবারে পুরনো ডাক্তার সলিল দাশগুপ্ত এলেন। রোগী দেখে বললেন, টেম্পারেচার তো নেই দেখছি, শরীরটা একটু উইক, টনসিল আছে নাকি? রমামাসি করুণ গলায় বলল, জ্বর কিন্তু এসেছিল ডাক্তারবাবু, বিশ্বাস করুন, আমি মিথ্যে করে বলছি না।
দাশগুপ্ত হেসে বললেন, অবিশ্বাস করছে কে? জ্বর আসতেই পারে, তবে এখন নেই। মা কঠিন গলায় বলল, জ্বর নানা রকম আছে, সব কি আর ধরা যায়? রমা করুণ গলায় বারবার বলতে লাগল, না রেণুদি, বিশ্বাস করো, আমার সত্যি জ্বর এসেছিল, অনেক জ্বর। মা কঠিন গলায় বলল, ঠিক আছে, ওষুধ খাও, সব ঠিক হয়ে যাবে। ডাক্তারবাবু একটা প্রেসক্রিপশন লিখে দিয়ে চলে গেলেন। মা ফিরে গেল রান্নাঘরে, বন্দনা পড়ার ঘরে। পড়ার ঘরের পাশেই রমামাসির ঘর, মাঝখানে দরজাটা বন্ধ। পড়ার ঘর থেকে বন্দনা শুনতে পাচ্ছিল রমামাসি খুব কাঁদছে, ফুপিয়ে ফুপিয়ে, হেঁচকি তুলে। বাড়িটা বড্ড থমথমে হয়ে গেল। দুপুরে উদ্ভ্রান্ত চেহারায় বাবা ফিরতেই মা বলল, কোথায় গিয়েছিলে? কাজ ছিল। কি কাজ ছিল? রমার টিকিটের কি হলো? ব্যবস্থা করে এসেছি। কবেকার টিকিট? কাকে কাটতে দিয়েছ? কেদারকে। কেদার দত্ত নামে বাবার এক বন্ধু আছে, রেলে কাজ করে, তাদের টিকিট সেই কেটে দেয়। মা জিজ্ঞেস করল, কবেকার টিকিট? যবেকার পায়, যত তাড়াতাড়ি সম্ভব। মা আর কিছু বলল না, কিন্তু বাড়িটা থমথম করতে লাগল। স্কুল থেকে ফিরে বন্দনা দেখল নিজের ঘরে শুয়ে আছে রমা মাসি, সারা দিন খায়নি। তার বাবা কোথায় ফের বেরিয়ে গেছে। বন্দনার বন্ধুর সংখ্যা বরাবরই কম। এবারে নানা রকম বিধিনিষেধ থাকায় সে যখন তখন বেরোতেও পারে না। তার একমাত্র স্বাধীনতা বাগান আর ছাদ। সেদিন সে একটু ঠান্ডা ভাত খেয়ে ছাদে উঠে গেল। দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে দেখল পড়ন্ত শীতের শেষ বেলায় পশ্চিম দিগন্তের আশ্চর্য বিষণ্ণ সূর্যাস্ত। মাথার উপর মস্ত আকাশ জুড়ে নেমে আসছে আগ্রাসী অন্ধকার। কি হয়েছে তা সে ভালো জানত না তখনও। নিষিদ্ধ সম্পর্ক সম্বন্ধে তার ধারণা স্পষ্ট হয়নি। শুধু বুঝতে পারছে রমামাসি আর বাবাকে নিয়ে একটা কিছু ঘুলিয়ে পাকিয়ে উঠছে। কি হবে এখন ভেবে একা একা কাঁদল বন্দনা। বাবাও সারাদিন খায়নি, কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে। বাবা ফিরল সন্ধে পার করে, গলা অবধি মদ খেয়ে এসেছে, চুর মাতাল। কোনোদিন জ্ঞান বয়সে বাবাকে মদ খেতে দেখেনি বন্দনা। কি যে হয়েছিল সেদিন, মনে কষ্ট হলে কি মানুষ মদ খায়? তবে তার বাবা চেঁচামেচি করেনি, অসংলগ্ন কথাও বলেনি। টলতে টলতে এলো, উঠোনে 3 বার পড়ে গেল দড়াম দড়াম করে। সিঁড়ি বেয়ে উঠল হামাগুড়ি দিয়ে, তাতেও পড়ে গেল। পরে বাহাদুর আর মদন কাকা এসে ধরে তুলে বড় খাটে শুয়ে দিল বাবাকে। তারপর বিছানার মেঝে ভাসিয়ে বমি করল বাবা। তারপর ঘুমিয়ে পড়ল। ঘুমানোর আগে ভাঙা ফ্যাঁসফ্যাঁসে গলায় শুধু একবার বলল, যদি গলায় দড়ি দেয় তাহলে কি হবে? সবাইকে ধরে নিয়ে যাবে না হাজতে? সেদিন তাকে বাবার কাছে শুতে দেয়নি মা। সে আর মা শুল বিলুর ঘরে, আলাদা খাটে বিলু, সে আর মা একসঙ্গে। গল্পের বাক্স বাই রোমানার উপর এই চ্যানেলে এতক্ষণ আপনাদের পড়ে শোনাচ্ছিলাম শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখে একটি উপন্যাস অসুখের পরে এর প্রথম পর্ব। এর পরে আসছে দ্বিতীয় পর্ব। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নূপুর। আপনারা যারা গল্পের বাক্স বাই রোমানা নূপুর এই চ্যানেলের গল্প নতুন শুনছেন, আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরও এমন গল্প উপন্যাস শুনতে চান তবে নিচে লাল সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন। এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর পাশে থাকা ঘন্টা বাটনটিও চেপে রাখুন, যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবসময় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দে থাকুন, এই প্রার্থনা রইল।